আর্থনা সামিটে যোগ দিতে কাতার গেলেন প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। জুলাই আগস্ট গণহত্যার প্রথম প্রতিবেদন দাখিল। চানখারপুলে 6 খুনের ঘটনায় অভিযুক্ত 8, হাসিনা সহ পরিবারের 10 জনের এনআইটি অবরুদ্ধ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারের আপিল শুনানি আজ। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত। এবং দেশের 91% তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানই রিটার্ন দাখিল করে না বলছে সিপিডি। কর ব্যবস্থা ডিজিটালাইজেশন করার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে কাতারে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সামিটে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে। তার সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এদিকে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠকে তিনি বলেন, চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায় বাংলাদেশ। সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা এও বলেন, এটি দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান তিনি। জবাবে গভর্নর ইউবো জানান, ইউনানে একটি চীনা ব্যাংক ইতোমধ্যে অধ্যাপক ইউনূস প্রবর্তিত ঋণ ব্যবস্থার গ্রহণ করেছে। অনেকে এই পদ্ধতির সুফল পাচ্ছেন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে এটি প্রথম কোনো মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলন দমাতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে চায়নার রাইফেলের গুলিতে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা। গাজীপাপ্পুর প্রতিবেদন। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে 23টি মামলার মধ্যে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় প্রসিকিউশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। রাজধানীর এই স্পটে গুলিতে নিহত হয় আনাস, জুনায়েদ, ইয়াকুব সহ 6 জন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তৎকালীন ডিএমপি কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে গুলি চালায় পুলিশ। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, ইমন এবং নাসিরুল। চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। চানখারপুলে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অংশের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত চলমান আছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরই আসামি করা হবে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। চূড়ান্ত প্রতিবেদনটি এখন ফরমাল চার্জ আকারে শীঘ্রই ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এরপর চার্জ গঠনের মাধ্যমে চানখারপুল হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। গাজীপাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি অবরুদ্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। এর ফলে তিনি নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি কোনো ধরনের সেবা নিতে পারবে না। হাসিনা ছাড়াও শেখ পরিবারের আরও 9 সদস্যের জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করা হচ্ছে।
গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন ও বিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইটি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার, এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা বরাবর শ্রম সংক্রান্ত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে একথা বলেন তিনি। শ্রমিকদের আইনি সুরক্ষা ও ন্যূনতম মজুরির সুপারিশ করেছে কমিশন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 8 কোটি, এর মধ্যে 85% নেই আইনি সুরক্ষার বন্দোবস্ত। এছাড়া উপযুক্ত কর্মপরিবেশ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত সহ নানা সুপারিশ রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। পরে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শ্রম সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই। আমরা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন, যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন। ব্রিফিংয়ে বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবনযাপনের প্রসঙ্গ উঠে আসে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা হত্যা ও দুর্নীতি করে পালিয়েছে তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। যারা গুম ও গণহত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা বর্তমান, অন্তর্বর্তী এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন শফিকুল আলম। তাদেরকে আইনের আওতায় আনা সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবং আমরা আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন দাবি জানায় দলটি। স্বৈরাচার শাসনামলে সংগঠিত গুম, খুন, পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ আলেম ওলামাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন এনসিপি নেতারা। ইনিয়ে বিনিয়ে কেউ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই অভ্যুত্থানের শক্তি তাদের বিরুদ্ধেও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। যেই সকল ইন্টেলেকচুয়ালরা, যেই সকল তথাকথিত বুদ্ধিজীবীরা আবারও চেষ্টা করছেন সক্রিয় হয়ে আওয়ামী লীগের গণহত্যাকে জায়েজ করার জন্য, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, এইটা আর আওয়ামী লীগের বাংলাদেশ না। এই বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ। নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেমনি ভাবে পুড়িয়ে মেরেছে, সেই হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম জার্মানির নাৎসি পার্টি করতে। অতএব নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে, আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ। সোমবার জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী সহ 3 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 2014 সালে 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পরও মৃত্যুদণ্ড বহাল থাকে। পরে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে।
আগামী বুধবার থেকে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ করবে হাইকোর্ট। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিল ড্রাইভে পুলিশ বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। ফ্যাসিস্টের দোসর বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশে এ দাবি জানান বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠনটি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার রহমান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ফ্যাসিস্ট আমলের বিচারপতিদের অপসারণ দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে অংশ নেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপিপন্থী আইনজীবীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা অভিযোগ করেন কিছু বিচারপতি ফ্যাসিস্ট সরকারের দোসরদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। যে কারণে আপিল বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের বোমমুক্তি ঘটাতে হবে। আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক নামে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দিবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধান বিচারপতি সাহেবকে বলতে চাই, আপনি দয়া করে নিজে উদ্যোগ নেন, এদেরকে বিদায় করার জন্য ডেকে নিয়ে বলে দেন যে আপনারা সসম্মানে চলে যান। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণহত্যাকারী উল্লেখ করে তার বিচার দাবি করেন সিনিয়র আইনজীবীরা। আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, কেন এখন পর্যন্ত খায়রুল হকের ব্যাপারে কোন ধরনের কোন সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়া হচ্ছে না। ফ্যাসিস্টদের খুঁজে বের করে বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রোড টু মক্কা কর্মসূচির মাধ্যমে এবছর বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাসপোর্ট মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। আর ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউর ইসলাম জানান, মক্কায় ইতোমধ্যে প্রায় 100% হজ যাত্রীর বাড়ি ভাড়া চূড়ান্ত হয়েছে। জানজিত ভুঁইয়ার প্রতিবেদন। হজযাত্রীদের সেবা বৃদ্ধি নিয়ে রাজধানীর একটি হোটেলে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। রোড টু মক্কার মাধ্যমে হজ যাত্রীদের কিভাবে সৌদি আরবে যাতায়াত ও থাকা খাওয়া নির্বিঘ্ন করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। 10,000 বা 20,000 হাজি যদি 200 ঘরে না থেকে যদি আপনার 10টা ঘরে থাকে তাহলে তো ম্যানেজমেন্ট ইজি হয়। যারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করবেন কেবল তারাই রুট টু মক্কার সুবিধা পাবেন বলে জানান মহাপরিচালক। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম হজ যাত্রীদের লাগেজ এবং বাড়ি ভাড়ার বিষয়ে সরকারি সহায়তার কথা তুলে ধরেন। আমাদের 100% হজ যাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এটা থেকে এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব সহ আমরা সবাই এটা নিয়ে সাথে আমাদের হাফ সহ সবার একটা কমফোর্ট ছিল। তো আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে। RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। 2022 সাল থেকে রুট টু মক্কার মাধ্যমে হজ যাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ সমস্যা স্বল্প মেয়াদী পরিকল্পনা নেওয়ার কারণে সমাধান হয় না।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে, আর তাতেই হোঁচট খান রাজধানীবাসী। সংকট এড়াতে মহল্লা ভিত্তিক প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় উঠে আসে এমন বক্তব্য। এতে রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীতে আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেওয়া হবে না। সুরাইয়া মনির রিপোর্ট। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমস্যা নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী আহসান। অঞ্চলের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের আপগ্রেডিং এর জন্য একটা ডিপার্টমেন্ট। বক্তারা বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেয়ায় রাজধানীবাসী সমস্যা থেকে রেহাই পান না। ডেডিকেটেড একটা সংস্থা তৈরি করেছে, এটা হচ্ছে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রত্যেকটা অঞ্চলের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের আপগ্রেডিং এর জন্য একটা ডিপার্টমেন্ট। রাজুকে 2 কোটি লোকের জন্য দরকার, আমার মতে 500 জন প্ল্যানার দরকার, কিন্তু সেখানে 40 জন প্ল্যানারও নাই। পৃথিবীর সবচেয়ে শব্দ দূষণের নগরীতে ঢাকা। সামান্য বৃষ্টিতেই রাজধানী ঢাকা শহরে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকারে দৃশ্যমান হয়। অনুমোদিত স্ট্রাকচার ছাড়া পৃথিবীর কোনো শহর চলে না। রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, আপাতত রাজুক আর কোনো প্লট বরাদ্দ দেবে না। যেসব জায়গায় এখন ফাঁকা আছে সেগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত আবাসনের ব্যবস্থা করা হবে। আমাদের আপাতত কোনো জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো টার্গেট নাই। আমরা যেগুলো জায়গা আছে আমাদের অবৈধ দখলে আছে সব জায়গা, বা দখল ছাড়াও যেগুলো আছে আমরা তো এগুলো ওইভাবে বলবো না। আমরা বলবো নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এদের জন্য আমরা আবাসনের পরিকল্পনা করব, এই জায়গাগুলো উদ্ধার করে। যে কোনো বিষয়ে পরিকল্পনা থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, আইন না মানার প্রবণতা ঢাকা শহর বাসযোগ্য নগরীর প্রধান অন্তরায়। আমাদের সবারই আইন না মানার একটা প্রবণতা আছে, পরিকল্পনার অভাব এবং বাস্তবায়ন। আমরা এখন একটা বাসযোগ্য নগরী করতে চাই। সংলাপ শেষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঢাকাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। কমিটির নেতৃবৃন্দকেও আমি ধন্যবাদ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 91% টিআইএনধারী ব্যবসা প্রতিষ্ঠানই নিয়মিত রিটার্ন দাখিল করে না বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতি বছর প্রায় 2,30,000 কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে। এছাড়া বিগত 2022-23 অর্থ বছরে 45% প্রতিষ্ঠানের কাছে কর কর্মকর্তারা ঘুষ দাবি করেছেন বলে উঠে আসে সিপিডির গবেষণায়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে 2026 সালের 24 নভেম্বর উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে আর্থিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কর ন্যায্যতার ভিত্তিতে কর্পোরেট করের ভূমিকা সংক্রান্ত গবেষণা প্রকাশ করে সিপিডি শুরু করেছে। এতে বলা হয়, এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানিজ আছে, সেই ডেটাগুলো কিন্তু ওপেন থাকে, যদিও সেই ডেটাগুলো নিয়ে সেগুলোর অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন আছে। জিডিপির 15% কর আদায়কে আদর্শ ধরে প্রতিষ্ঠানটি জানায়, দেশের 2,88,000 নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন জমা দিচ্ছে মাত্র 24,000। এই সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানানো হয় গবেষণাপত্রে। একটা টার্গেট রাখা, স্পেসিফিক টার্গেট, যে শুধুমাত্র ট্যাক্স রেভিনিউ বাড়ানো তা না, কর্পোরেট প্রফিট যেটা আমি বললাম সেটা কিভাবে বাড়ানো যায়, সেটা যদি বাড়ানো যেতে পারে তাহলে কিন্তু আমরা ইফেক্টিভ ট্যাক্সের 23%, যেটা কিনা এখন 33%-এর মতো আছে, সেটা কমিয়েও কিন্তু আমরা এই আমাদের ট্যাক্স রেভিনিউর যে টার্গেটটা সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। ফলে 2022-23 অর্থ বছরে কর কর্মকর্তারা প্রায় 45% প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি করেছেন বলেও জানানো হয়। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি, শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়। কর প্রশাসনের যে বিভিন্ন কার্যক্রমের কারণেও যে অন্যায্যতা তৈরি হতে পারে সেই বিষয়টাও কিন্তু তৈরি হলো। এছাড়া করের ফাঁকিরোধ ও ব্যয় কমাতে কর ব্যবস্থা ডিজিটালাইজেশনের পরামর্শও দেয় সিপিডি। যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয়, এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপদেষ্টা নূরজাহান বেগম। দেশে 8,000 চিকিৎসকের পদ খালি রয়েছে উল্লেখ করে শিগগিরই বিশেষ বিসিএস এর মাধ্যমে তা পূরণ করা হবে বলেও জানান তিনি।
আর সারা দেশের রেল হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সোমবার রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের রেল হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য রেল মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ খাতে নতুন নীতিমালা তৈরির কথা ভাবছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা করব, একটা নীতিমালা বানাবো। সেই নীতিমালার এগেইনস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কী হবে এবং রেলওয়ে মন্ত্রণালয়ের কাজ কী হবে সেগুলো সুনির্দিষ্ট থাকবে। সেই আলোকেই আমরা আমাদের কাজগুলো পরিচালনা করব। প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব, এবং সেটা কিভাবে দেব সেটাই হলো করণীয় বিষয়টা। দেশে ৮,০০০ চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিগগিরই বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় ২,০০০ ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেই ২,০০০ ডাক্তার আমরা পাবো সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে। আমরা এই ডাক্তারগুলো পাবো, ২,০০০ ডাক্তার পাবো। এ সময় সারা দেশে রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এগুলোকে আমরা একটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবো। আগে এগুলো শুধুমাত্র রেলের লোক ছাড়া কেউ গেলে ওখানে চিকিৎসা সেবা পেত না। তো এখন আমরা প্রাথমিকভাবে সেটাকে উন্মুক্ত করে দিচ্ছি। সমঝোতা চুক্তির শর্তানুসারে রেলওয়ের 10টি হাসপাতাল পরিচালনা করবে স্বাস্থ্য সেবা বিভাগ। 10টা হাসপাতাল হলো রেলওয়ে জেলা হাসপাতাল ঢাকা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে জনবলের ঘাটতি। এছাড়া অঞ্চল ভিত্তিতে টিকা কেন্দ্রের অসম বন্টন ও পর্যাপ্ত অর্থ বরাদ্দের মতো সমস্যা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে উঠে আসে এসব তথ্য। বক্তব্যে সংস্থাটির নির্বাহী পরিচালক নিলাম উদ্দিন আহমেদ বলেন, টিকাদান কর্মীদের প্রশিক্ষণের অভাবও স্পষ্ট। আমরা প্রায়শই বলে থাকি যে হাওর বাওর এলাকায় টিকা দেওয়া অসম্ভব বা অসুবিধা হচ্ছে বলে টিকাদানের কাভারেজ কমে যাচ্ছে। কিন্তু আমরা এখন নতুন বলি, ঢাকা শহর এবং জেলা শহর এবং আরবান এরিয়াতে 12তলা বিল্ডিং, 14তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং, ওটা হাওরের থেকেও কঠিন টিকা দেওয়া। তার মানে হচ্ছে যে গতানুগতিক পদ্ধতিতে যদি আমরা টিকা দিতে থাকি তাহলে কিন্তু অনেক বাচ্চাকে আমরা আগামী দিনে মিস করতে থাকবো। কি করে সরকারি প্রতিষ্ঠানে যেসব দুর্নীতির কথা বলা হয় সেসব দুর্নীতির একটি বড় অংশ ঘটে কেনাকাটায়। এ ব্যাপারে সকলে সচেতন থাকলে দুর্নীতি অধিকাংশে কমানো সম্ভব বলে মনে করছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সোমবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। দুদকেরও বদনাম রয়েছে জানিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চান তিনি। সরকারের যত দুর্নীতি এর বড় অংশটা কোথেকে হয়? বড় অংশটা হচ্ছে প্রকিউরমেন্ট, জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজ, এগুলিতে। তো সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। দুদক নিয়ে তো বাজারে সবটাই কি সুনাম, বদনাম নাই? দুদক নিয়ে তো বদনাম আছে। কাজেই সেই বদনামের যে কাজগুলি সেগুলি থেকে এগুলি আপনারা দেখিয়ে দেবেন, যে বলে দেবেন যে না দুদকও খারাপ। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশের সাবেক অধিনায়কের বিরুদ্ধে আসা এই অর্থ পাচার অভিযোগের প্রেক্ষিতে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। শেয়ারবাজার দুর্নীতি, বেআইনি জুয়া ও ক্যাসিনোয় নাম লেখানো, সোনা পাচার, কাকড়ার ব্যবসায় দুর্নীতি, ক্রিকেটার সংক্রান্ত দুর্নীতি, নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি লুকানো সহ অসংখ্য অভিযোগ আগেই ছিল সাকিবের বিরুদ্ধে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে অর্থ পাচারের অভিযোগ। বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরওয়ার। পুলিশ জানায়, আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান। চট্টগ্রামে পোশাক শিল্প সংশ্লিষ্টদের নিয়ে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী। সম্মিলিত পরিষদ চট্টগ্রামের উদ্যোগে একত্রিত হন শিল্প উদ্যোক্তা ও পোশাক শিল্পের ব্যবসায়ীরা। ঈদ আনন্দের এই আয়োজন সৌহার্দ্যের বার্তায় পাশাপাশি তুলে ধরা হয় শিল্পে ঐক্যের প্রয়োজনীয়তা।
ব্যবসায়ীরা বলছেন পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক সম্পর্ককে মজবুত করে, যা শিল্পের অগ্রগতিতে সহায়ক ভূমিকাও রাখে। দেশের বাইরের খবর। 82 বছর বয়সে মারা গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ বিশ্ব নেতারা। এদিকে কে হচ্ছেন ক্যাথলিকের নতুন পোপ তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রথা অনুযায়ী পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারী নির্বাচনে পার হতে হবে বেশ কিছু ধাপ। কাজী শারীন জানাচ্ছেন তারই চুম্বক অংশ। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরপরই শুরু হয়েছে তার উত্তরাধিকারী নির্বাচনের চিন্তাভাবনা। পরবর্তী পোপ কে হবেন তার একটি তালিকা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 9 জনের তালিকায় শীর্ষে রয়েছেন 66 বছর বয়সী ফরাসি আর্চ বিশপ জ মার্ক অ্যাভেলি। দ্বিতীয় স্থানে আছেন 72 বছর বয়সী হাঙ্গেরীয় কার্ডিনাল পিটার এরতো। সাধারণত একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন পোপ নির্বাচন করেন রোমান ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ কর্মকর্তারা। কলেজ অফ কার্ডিনালসের এসব সদস্যের মধ্য থেকেই পরবর্তী পোপ নির্বাচিত হন। বর্তমানে সারা বিশ্বে 252 জন ক্যাথলিক কার্ডিনাল আছেন। এদের মধ্যে 138 জন ভোট দিতে পারবেন। ভোটের জন্য বিভিন্ন দেশের 80 বছরের কম বয়সী কার্ডিনালরা রোমে আসবেন। সিস্টিন চ্যাপেলের ভেতর অবস্থানকারী প্রত্যেক কার্ডিনালের হাতে দেয়া হয় কাগজের ব্যালট, যেখানে তারা পরবর্তী পোপ হিসেবে নিজের পছন্দের প্রার্থীর নাম লিখবেন, কিন্তু নিজের নাম কোথাও উল্লেখ করতে পারবেন না। ভোটের পর সব ব্যালট সংগ্রহ করে শুরু হয় ভোট গণনা। 2/3 ভোট পাওয়া কার্ডিনালই নতুন পোপ নির্বাচিত হন। এর ব্যত্যয় হলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত 4টি করে ভোটাভুটি হয়। পঞ্চম দিনটি প্রার্থনা এবং আলোচনার জন্য নির্ধারিত রাখা হয়। ভোটের পর সকাল বিকাল দুবার এসব ব্যালট আগুনে পোড়ানো হয়। যদি ভ্যাটিকানের ছাদ দিয়ে কালো ধোঁয়া বের হয় তবে বুঝতে হবে ভোটাভুটি বিফলে গেছে, আর যদি ধোঁয়ার রং সাদা হয় তবে সবাই নিশ্চিত হবে যে রোমান ক্যাথলিকরা নতুন পোপ পেয়ে গেছেন। পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। যীশুখ্রিস্টের সঙ্গে পোপের সরাসরি এক ধরনের উত্তরাধিকার আছে বলে বিশ্বাস করেন ক্যাথলিকরা। পোপকে মনে করা হয় যিশুর অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্য সেন্ট পিটারের উত্তরসূরি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগে 2টি আলোচনার ঘটনায় তদন্তে নিযুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এনামুল হক মনি। গেল 18 এপ্রিল সিসিডিএম চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। এর আগে ডিপিএলে আবাহনী মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে অশোভন আচরণ করে 2 ম্যাচে নিষিদ্ধ হন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। এছাড়া গুলশান শাহিনপুকুর ম্যাচে 2 ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদ স্বেচ্ছায় আউট হওয়ায় স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন অনেকে। সংবাদ শেষ করব ভিন্ন রকমের একটি খবর দিয়ে। কেবল ওপর দিয়ে নয়, মাটির তলানিতেও মেট্রো রেল চলাচল করে। তবে স্টেশনগুলো মাটির কতটা নিচে হতে পারে সে সম্পর্কে বেশিরভাগ মানুষেরই ধারণা নেই। অবিশ্বাস্য হলেও সত্যি যে এমনও দেশ আছে যেখানে ভূগর্ভের 381 ফুট নিচ দিয়েও চলাচল করে মেট্রো রেল। মাটির গহীনে চলাচলকারী এমন 10টি মেট্রো স্টেশন সম্পর্কে জানাচ্ছেন শেখ সাব্বির হোসেন। বিশ্বজুড়ে মাটির নিচে মেট্রো স্টেশন খুবই জনপ্রিয়। মাটির নিচ দিয়ে চলাচল করে বলে এগুলোকে পাতাল রেলও বলে। তবে কিছু স্টেশন মাটির এতটাই নিচে যে জানলে চমকে যেতে হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 116 মিটার নিচে অবস্থিত হংয়ানকুন স্টেশন। এটি চীনে অবস্থিত। দেশটির ইউঝং এলাকার চংকিং রেল ট্রানজিটের 9 নম্বর লাইনে রয়েছে স্টেশন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে গভীরে অবস্থিত মেট্রো স্টেশনের স্বীকৃতি পেয়েছে হংয়ানকুন। উত্তর কোরিয়ার রাজধানীতে রয়েছে পিয়ংইয়ং মেট্রো। এটি ভূগর্ভের 110 মিটারেরও বেশি নিচে অবস্থিত। তবে স্টেশনগুলো শুধু মেট্রো রেল চলাচলের জন্য নয়, শত্রুপক্ষের বোমা থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যায়। এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম পাতাল মেট্রো স্টেশন। বিশ্বের তৃতীয় গভীরতম মেট্রো স্টেশন আর্সেনালনা। যুদ্ধ কবলিত দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত। এর অবস্থান ভূপৃষ্ঠ থেকে 105.5 মিটার গভীরে। 2022 সালে রুশ বাহিনীর প্রাণঘাতী বোমা হামলা থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে স্টেশনটি ব্যবহার করা হয়। জোলতি ভোরোতা বিশ্বের 4র্থ গভীরতম মেট্রো স্টেশন। এটিও ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত। এর অবস্থান ভূগর্ভের প্রায় 96.5 মিটার নিচে। রুশ বাহিনীর বোমাবর্ষণ থেকে বাঁচতে স্টেশনটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।
হংতুদি বিশ্বের ৫ম গভীরতম মেট্রো স্টেশন। এটি চীনের চংকিংয়ের জিয়াংবেই এলাকায় অবস্থিত। এই স্টেশনের অবস্থান ভূমি থেকে ৯৪.৪৭ মিটার নিচে। ইউক্রেনের রাজধানী কিয়েভে আরেকটি দৃষ্টিনন্দন মেট্রো স্টেশন আছে, যার নাম ইউনিভার্সাইতেল। এটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৭ মিটার গভীরে। এটিও রুশ বোমাবর্ষণ থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বের গভীরতম পাতাল স্টেশনের তালিকায় এটি ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অ্যাডমিরাল তেয়াস্কা নামক পাতাল মেট্রো স্টেশনটি ৭ম অবস্থানে রয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর অবস্থান ৮৬ মিটার গভীরে। রাশিয়ার সবচেয়ে গভীর মেট্রো স্টেশনটিতে ১২৫ মিটারের ২টি এসকেলেটর রয়েছে। মস্কোর জেলার পার্ক পোবেদি মেট্রো স্টেশন, এর অবস্থান ভূপৃষ্ঠের ৮৪ মিটার নিচে। গভীরতার দিক থেকে এর অবস্থান ৮ম। গভীরতম মেট্রো স্টেশনের তালিকায় ৯ম স্থানে আছে ওয়াশিংটন পার্ক স্টেশন। যুক্তরাষ্ট্র তথা পুরো উত্তর আমেরিকার সবচেয়ে গভীরে মেট্রো স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে ৭৯ মিটার গভীরে অবস্থিত। রাশিয়ার আরেকটি মেট্রো স্টেশন প্লশ্চেদ লেলিনা স্টেশন, অবস্থান দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরে। ভূপৃষ্ঠ থেকে ৬৭ মিটার নিচে অবস্থান করা স্টেশনটি গভীরতার তালিকায় রয়েছে ১০ম স্থানে। শেখ সাব্বির হোসেন, মোহনা সংবাদ। শেষ করে মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। অর্থনৈতিক সামিটে যোগ দিতে কাতারে গেলেন প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। জুলাই আগস্ট গণহত্যার প্রথম প্রতিবেদন দাখিল। চানখারপুলে ৬ খুনের ঘটনায় অভিযুক্ত ৮, হাসিনা সহ পরিবারের ১০ জনের এনআইটি অবরুদ্ধ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারের আপিল শুনানি আজ। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত। এবং দেশের ৯১% তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে রিটার্ন দাখিল করে না বলছে সিপিডি। কর ব্যবস্থা ডিজিটালাইজেশন করার পরামর্শ। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।